হ্যালো এভরিওয়ান। মুভিটার শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছি যার নাম রিক। তো আমরা দেখতে পাচ্ছি সে তার স্কুল বাসের পেছনে দৌড়াচ্ছিল, কারণ তারা স্কুলে যেতে লেট হয়ে গিয়েছে। বাসটি শেষ পর্যন্ত থামলেও বাস থামার সাথে সাথেই সে বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আবার স্টপ সাইন বোর্ডে আরেক ধাক্কা খেলো। ইভেন বাসে উঠতে গেলে বাসের দরজার সাথে সে আবারও ধাক্কা খেলো। আজ বেচারার ভাগ্যটাই খারাপ। অ্যাট লাস্ট বাসের ভেতর সে ঢুকলো, কিন্তু তার কোনো ক্লাসমেটই তার সাথে বসতে চাইলো না। সকলে তাকে বলছিল, সরি, আমি তোমার সাথে বসতে পারবো না। ফাইনালি তার এক ফ্রেন্ডের সাথে তার দেখা এবং সে তাকে বসতে অফার করলো। তো সিটে বসেই রিক তার পেছনে তাকালো, যেখানে একটি মেয়ে বসেছিল। সেই মেয়েটি রিকের ক্রাশ। তার নাম জিল। তবে সে যখন মেয়েটিকে দেখছিল, তার ফ্রেন্ড তাকে বলল, ছেড়ে দাও এসব, সে কখনো তোমার হবে না, তার অলরেডি একজন আছে। আজ ছিল তাদের সায়েন্স ট্রিপ। যখন তারা সেখানে পৌঁছালো, তারা দেখলো একটি পাখি একটি ডালে বসে আছে। তো জিল পাখিটিকে দেখছিল, বাট রিক যখনই ক্যামেরা দিয়ে পাখিটির ছবি তুলতে যাবে, ক্যামেরাটির ফ্ল্যাশ জ্বলতেই সেখানে আগুন লেগে যায়। তবে সৌভাগ্যক্রমে কেউ সেটি দেখে না। যখন জ্বলন্ত পাখিটি নিচে পড়ে গেল, রিক পা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলো। এসব করতে গিয়ে তার জুতা আবার গিয়ে পড়লো সোজা জিলের ফ্রেন্ডের কাঁধে। তো এটি একটি অপমানের ব্যাপার। তো সে রেগে জিলের কাছে এসে বলল, কোন সাহসে তুমি আমাকে মারলে। তাদের লড়াই শুরু হতেই যাচ্ছিল। লাকিলি সেখানে জিল এসে তাদের থামিয়ে দেয়। সেখানে সেই সায়েন্টিফিক প্লেসটির সিইও উপস্থিত ছিলেন। তিনি রিকের কাঁধে হাত রেখে বললেন, লড়াই থামাও। সকলে আগে চলে গেলেও রিক সেখানে খেয়াল করে সিইও এর অবস্থা ভালো না, তার কাশি হচ্ছিল, আবার তার সাথে সাথে ব্লিডিংও। রিক তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আপনি ঠিক আছেন তো? তো তিনি বললেন, হ্যাঁ, আমি ঠিক আছি। এ রক্ত বেরোনোটা বিশাল কিছু না। তিনি আবার রিককে জিজ্ঞাসা করলেন, তোমার প্যারেন্টস কেমন আছে? তো রিক সেখানে বলল, তারা আর নেই, অর্থাৎ মারা গিয়েছে। তো সকল স্টুডেন্ট সামনে আগাচ্ছিল এবং তারা একটি চেম্বারে পৌঁছালো। সেখানে অসংখ্য ড্রাগন ফ্লাইস ছিল। সেখান থেকে আবার একটি ফ্লাইস রিককে তাড়া করা শুরু করলো। এক পর্যায়ে গিয়ে সেটি রিকের গলায় কামড় বসালো। তো রিক যখন বাসায় যাচ্ছিল, আমরা বুঝতে পারলাম সে তার বৃদ্ধ চাচা চাচির সাথে থাকে। সে যখন হাঁটছিল তার সামান্য সমস্যা হচ্ছিল, এমন মনে হচ্ছিল তার বডিতে একটু একটু সোয়েলিং হচ্ছে। তার আঙ্কেল তাকে বলে, বেটা, মাছদেরকে খাবার দাও। কিন্তু রিকের ভমিটিং হচ্ছিল এবং সে যখনই অ্যাকুরিয়ামের কাছে যায়, সে অ্যাকুরিয়ামের ভেতরেই বমি করে দেয়। ধীরে ধীরে রিক তার রুমে এসে বসলো। তার সারা দিনটি খারাপ গিয়েছে। তো আঙ্কেলও তখন তার রুমে আসে এবং তিনি তাকে বোঝাচ্ছিলেন, বেটা, তুমি এখন বড় হচ্ছ, এই বয়সে মুড সুইং হওয়াটা নর্মাল ব্যাপার। তো শুনতে শুনতে রিক টায়ার্ড হয়ে বিছানায় পড়েই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে আমরা সেই সিইওকে দেখি, সে তার ইনভেনশন সকলের কাছে প্রেজেন্ট করছিল এবং সে নিজে গিয়ে একটি ইলেকট্রিক্যাল চেয়ারের ওপরে বসে পড়ে। সেখানে বসতেই তার ইলেকট্রিক শক লাগতে শুরু করে। তার পাশে একটি লোক দাঁড়িয়েছিল। সিইও যখনই লোকটির হাত ধরে ফেলে, তখনই সেই লোকটার আত্মা ট্রান্সফার হয়ে সিইওর বডিতে চলে আসে। অর্থাৎ সেই লোকের জীবন এখন সিইওর মধ্যে, তার আয়ু দীর্ঘ হয়েছে। এসব দেখে সেখানকার সকলেই ভয় পেয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি রিকের ঘুম ভেঙে গেছে। সে তার কম্পিউটার অন করে গুগলে সার্চ করছিল ড্রাগন ফ্লাইসে কামড় দিলে আসলে কি হয়, এবং সে তার শরীরের মাঝে অদ্ভুত কিছু অনুভব করছিল। তখনই তার কাছে একটি নোটিফিকেশন আসে, যেটি কিনা প্রফেসর এক্স এর। সে রিককে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। তিনি রিককে আরও মেসেজে লিখেছেন, রিক, আমার কাছে তোমার প্রশ্নের সকল রকমের উত্তর আছে। তারপরে রিকের নজর চলে গেল তার বাবার ছবির দিকে। সে উদাস হয়ে তার বাবার ছবি দেখছিল। সে তাকে অনেক মিস করছিল। রিক বলছিল, তুমি খুব দ্রুতই আমাকে ছেড়ে চলে গেছো। পরবর্তী সকালে তাদের স্কুলে একটি সায়েন্স ফেয়ার ছিল। রিকও সেখানে গেল। তাদের স্কুলে একজন বিখ্যাত লোক স্টিফেন হকিং এসেছিলেন। তিনি তাদের বলছিলেন, আমায় দেখো, আমি চলতে পারি না, আমি তোমাদের মতো জীবন কাটাতে চাই, তোমাদের মতো যেখানে খুশি সেখানেই যেতে চাই। তো তাদের কথা বলা শেষ হয়ে গেলে স্টুডেন্টরা একে একে অন্য দিকে চলে যাচ্ছিল। রিকও সেখান দিয়ে হাঁটছিল। তখনই তার নজর চলে গেল তার ক্রাশের ওপর, অর্থাৎ জিলের ওপর। সে তাকে দেখতে দেখতে হাঁটছিল। এরই চক্করে সে আবারও জিলের সেই ফ্রেন্ডের সাথেই ধাক্কা খেল। সে রিককে বলল, দেখে চলো। যাক, এবার সে বেশি কিছু বলল না। তো রিক পানি খেতে গেল।
তো ওয়াটার বোর্ডে যখনই সে হাত দিল তার হাত আটকে গেল। সে তার এক হাত অনেক কষ্টে ছাড়িয়ে তো নিল, কিন্তু সে দেখতে পেল তার হাতে ছোট ছোট চুল বেরোতে আরম্ভ করেছে এবং তার হাতও অনেক স্টিকি হয়ে গিয়েছিল। তো সে যখন তার দুটো হাত ছাড়ানোর চেষ্টা করছিল, দুর্ভাগ্যক্রমে সেই বোর্ডটি আবারও তার হাতের সাথে উঠে গিয়ে সোজা জিলের সেই ফ্রেন্ডের ওপরেই আঘাত করে। কি মুসিবত! তো সেখানে তাদের লড়াই চলছিল। তাদের লড়াই চলাকালীন রিক গিয়ে সোজা পড়লো স্টিফেন হকিং এর হুইল চেয়ারের ওপরে। তো স্টিফেন হকিং আবার হুইল চেয়ারের ওপর থেকে ছিটকে গিয়ে পড়লো একটি মৌচাকের ওপর। অর্থাৎ অবস্থা এমনই, হকিং তো ইনজিওর্ড হলেনই, সাথে সাথে চারিদিকে মৌমাছি ছড়িয়ে পড়লো এবং সবার অবস্থা খারাপ করে দিল। তো রিক সেখান থেকে বেরোলো এবং সে নোটিস করলো সে বিল্ডিং এর উপর দিয়ে হাঁটতে পারছে, লাফ দিতে পারছে এবং তার হাতও অনেক স্টিকি হয়ে গিয়েছিল, তার বডি ভীষণই ফ্লেক্সিবল হয়ে গিয়েছিল। তার এমন লাগছে সে যেন স্পাইডারম্যান হয়ে গিয়েছে। তো সে খেয়াল করলো রাস্তা দিয়ে এক বৃদ্ধা এবং তার কুকুর হাঁটছিল এবং সামনে দিয়ে খুব দ্রুত গতিতে একটি ট্রাকও আসছিল। রিক তাদেরকে সাহায্য করতে চাইল, তবে সে যখনই সে বৃদ্ধাদেরকে ধাক্কা দিল, ট্রাকটি তার সাথে ধাক্কাকে থেমে গেল। সেখানকার সকলেই তাকে আশ্চর্যজনক হয়ে দেখছিল। রিক ভাবছিল সকলে তার অ্যাপ্রিসিয়েট করছে, তার কাজের জন্য তাকে তারিফ করছে। অন্যদিকে রিক যখন দেখলো সে বৃদ্ধাটি একটি ডাম্পারের ভেতরে ঢুকে গিয়েছে তার ধাক্কা খেয়ে এবং তার অসহায় কুকুরটি নিচে ঝুলে আছে। তারপর রিক সেখান থেকে বাসায় চলে আসলো। সে দেখলো তার আঙ্কেল এবং তার বন্ধু সেখানে আছে। তার আঙ্কেল তার দিকে খুব দ্রুত গতিতে একটি পেরেক ছুড়িয়ে দিল। সারপ্রাইজিংলি রিক সেটাকে ইজিলি ক্যাচ করে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তার আঙ্কেল তাকে একটি ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু তার কিছু না হয়েই ছুরিটি ভেঙে যায়। তখন তারা বুঝতে পারে রিকের কাছে সুপার পাওয়ার আছে। সন্ধ্যাবেলায় রিক খেয়াল করলো তাদের পাশের বাসা থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। রিক সেখানেই দাঁড়িয়ে থাকলো এবং সেই বাসাটি ছিল তার ক্রাশ জিলের। জিল তার বাসা থেকে বাহিরে আসলো কারণ তার এক ফ্রেন্ডের এখন তাকে পিক করার কথা আছে, কিন্তু সে এখনো আসেনি। জিল রিককে বলছিল, আমি তোমার সাথে লং ড্রাইভে যেতে চাই। রিক বেচারা কি করবে, সে ইনোসেন্ট ফেস নিয়ে বলল, আমার সাইকেল করে আমি তোমাকে কিভাবে ড্রাইভে নিয়ে যাব। তার সাইকেলের দিকে তাকাতেই তার ছোট সাইকেলটিও ভেঙে পড়ল। তখন রিক তাকে বলল, আমার কাছে তোমাকে ড্রাইভে নিয়ে যাওয়ার মতো আর কোনো সোর্স নাই। তো রিক বাসায় ফিরে আসলো। বাসায় ফিরলে তার কাছে প্রফেসর এক্স এর ভিডিও কল আসলো, কিন্তু তাদের কলটি ডিসকানেক্টেড হয়ে যায়। তো তখনই রিকের কাছে একটি নোটিফিকেশন আসে, সেখানে ব্যাংক থেকে গাড়ি কেনার জন্য লোন দিচ্ছিল সেরকম একটি অ্যাড দিয়েছে। তো এটি দেখে রিক ভীষণ খুশি হয়ে গিয়েছিল। সে সকালেই তার আঙ্কেল এবং আন্টির সাথে করে ব্যাংকে হাজির হয়। আনফরচুনেটলি তখনই ডাকাতেরা ব্যাংক লুট করতে শুরু করে, তবে তারা সেফলি সেখান থেকে বেরিয়ে পড়ে। এটা এসে রিক দেখলো একটি জমে গিয়েছে ব্যাংকের বাইরে। তো সেখানে গিয়ে সে দেখতে পেল একটি বাঁদর খেলা দেখাচ্ছে। রিক তার পাশেই তার আঙ্কেলের বডি দেখতে পেল। সে ভয় পেয়ে গিয়ে সেখানে দ্রুত হাজির হয়, তবে থ্যাঙ্কফুলি রিকের আঙ্কেল বেঁচে ছিল। তার আঙ্কেল ওই অবস্থায় তাকে জিজ্ঞাসা করছিল, তুমি কি একজন রেসপন্সিবল ছেলে? তো রিক অ্যান্সার করলো, আমি জানি না। তারপর সেখানে মেডিকেল টিম এসে তার আঙ্কেলকে হসপিটালে শিফট করলো। অন্যদিকে আমরা সেই সিইও কে দেখি তার অফিসে, এবং তার অফিসে একজন অ্যাসিস্ট্যান্ট ঢুকছিল। তো অ্যাসিস্ট্যান্ট রুমে প্রবেশ করতেই সিইও ভীষণ উইক হয়ে পড়ল। তো আবারও সিইও একজনের হাত ধরে ফেললো এবং তার আত্মা সুইচ হয়ে সিইওর বডিতে চলে আসলো। এটা করার পর তিনি তার ডেড বডিকে একটি আলমারির ভেতরে লুকিয়ে রাখলো। অন্যদিকে আমরা রিককে দেখতে পেলাম সে তার আঙ্কেলের কাছে বসে আছে। হঠাৎ প্রফেসর এক্স এর কথা তার মনে হলো। রিক প্রফেসর এক্স এর সাথে দেখা করলো এবং দেখা করে প্রফেসর এক্স এর থেকে একটি স্কুলের কথা জানতে পারলো, যেটি কিনা স্পেশাল চাইল্ডদের। তো প্রফেসর এক্স তাকে এটিও বলল, রিক একজন স্পেশাল চাইল্ড, তার ভেতরে অনেক স্পেশাল পাওয়ার আছে, সে চাইলেই এগুলোকে ব্যবহার করতে পারে। প্রফেসর এক্স কে আমরা দেখি একটি হুইল চেয়ারে বসে আছে। কিছুক্ষণ পর আমরা তার স্ত্রীকেও দেখতে পেলাম, যিনিও হুইল চেয়ারে বসে কথা বলছিলেন। তখনই প্রফেসর স্ত্রী একটি বাচ্চাকে সামনে আনলেন, তবে তাকে বাচ্চা কম খেলনার মতনই লাগছিল। অদ্ভুত বিষয় এই যে বাচ্চাটিও হুইল চেয়ারে বসেছিল। বাচ্চাটি ধীরে ধীরে তার ছোট ছোট হাত তার ব্রেনের উপর রাখলো
এবং পরপরই বাচ্চাটি তার বাবা প্রফেসর এক্সকে হাওয়ায় উড়িয়ে দিলেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রফেসরের স্ত্রী রিকের কাছে এসে তাকে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলল, উইদাউট কস্টিউমে তুমি কেন এখানে এসেছো? যদি সুপারহিরো হতে চাও তাহলে নিজের কস্টিউম ডিজাইন করো। তো বাসায় ফিরে রিক তার কস্টিউম ডিজাইন করতে লাগলো, যেটি ছিল গ্রিন কালার বডির ওপরে ব্ল্যাক কালার ড্রাগন ফ্লাইস। এই আইডিয়া তার মাথায় আসে তাকে যখন ড্রাগন ফ্লাইসে কামড় দিয়েছিল সেটি থেকে। দেন রিক তাদের ছাদে চলে গেল। সে যখনই ছাদে এসে বসেছিল সেখানে আরেকজন আসলো, যে কিনা একটি ব্লু কস্টিউম পরেছিল। সেখানে এসে রিককে বলল, এটি আমার জায়গা, এখান থেকে উঠে যাও। তো উত্তরে রিক বলল, আসো আমরা কথা বলি এবং একসাথে এখানে বসি। তো পরবর্তী সকালে রিক একটি জবের ইন্টারভিউ দিতে গেল। সেখানে সে তার বসকে বিভিন্ন কস্টিউমের ছবি দেখাচ্ছিল, কিন্তু সে তার বসকে ইমপ্রেসই করতে পারছিল না। তখনই সেখানে আরেকজন লোক এসে বলল, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে এবং সেই পুলিশগুলো ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে, যেখানে কিনা অনেক স্টুডেন্ট পড়াশোনা করে। আমরা দেখতে পাচ্ছি সেই ইউনিভার্সিটিতে সিইও এসেছে ব্ল্যাক অ্যান্ড রেড কস্টিউম পরে, এবং তার এখানে এসেছে সেই ইয়ং ব্যক্তিদের ব্লাড নিতে, এবং সেই ব্লাডে যে সিরাম, সেই সিরামটি তার যৌবন ধরে রাখতে পারবে। তো ততক্ষণে সেখানে আমাদের হিরো রিকেরও এন্ট্রি হয়। সে ড্রাগন ফ্লাইসের কস্টিউম পরে সেখানে এসেছে। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। তাদের এই দুর্ধর্ষ লড়াইটি জিলও দেখছিল সেখান থেকে। তাদের লড়াই এতই সাংঘাতিক হচ্ছিল যে সিইও রিকের ওপর ব্লেড ছুটতে থাকে, বাট লাকিলি রিকের কোনো প্রবলেম হয় না, কারণ তার কস্টিউমটি ছিল খুবই মজবুত। তার লাইফ ছিল আউট অফ ডেঞ্জার। তো লড়াই শেষ হলো এবং সিইও সেখান থেকে চলে গেল। দৃশ্য পরিবর্তন হলে জিলকে আমরা একটি থিয়েটার থেকে বেরোতে দেখি। তো রিকও তার ক্রাশের পিছু নিতে থাকে এবং তার সাথে কথা বলারও চেষ্টা করে। জিল এখানে এসেছিল মুভির অডিশন দিতে। জিলকে রিক একটি ফুলের তোড়া দিয়ে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? জিল আবার বলে, তুমি আমার কাছে এটা জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? আমি ভাবলাম অন্য কিছু বলবে হয়তো। অর্থাৎ জিলের মনে হয়তো আমাদের হিরোকে নিয়ে ফিলিংস আসতে শুরু করেছে। তো আমাদের হিরো ক্রাশের মুখ থেকে এমন কথা শুনে তো ভীষণ লজ্জা পেয়ে গেল। লজ্জা পাওয়াটাই নর্মাল, ক্রাশ বলে কথা। তবে জিল সেখান থেকে চলে যাচ্ছিল। ইনফ্যাক্ট জিল তো এটাও জানতো না ড্রাগন ফ্লাইসের কস্টিউম পরা ব্যক্তিটি আসলে কে। জিল যখন সামনের দিকে আগাচ্ছিল, কিছু খারাপ লোকেরা তাকে টিজ করতে শুরু করে। তো রিক আবার সেটি দেখে ফেলে। রিক সেটি দেখতে পেয়ে তার ড্রাগন ফ্লাইসের কস্টিউম পরে সেখানে গিয়ে তাদের সকলকে মারতে শুরু করে। সে সকলকে মেরে জিলের জান বাঁচিয়ে দেয়। সে যখন সকলকে মারছিল, জিল তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, যেন তাকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে আমরা সিইওকে দেখতে পাই, সে তার ঘরে বসে রিচার্জ করছিল। তার ইমমর্টাল হতে গেলে আরো 47,000 মানুষের আত্মা লাগবে, অর্থাৎ তার অমর হতে গেলে আরো 47,000 মানুষকে মেরে ফেলতে হবে, যার দরুন সে কখনোই মারা যাবে না। তো সিইও তার কাজে লেগে পড়ে। অন্যদিকে আমরা দেখি রিকের বাসার একটি পার্টিতে জিলকে ইনভাইট করা হয়েছে। তো জিল তাদের বাসায় গিয়ে তার আন্টির সাথে কাজ করার এক পর্যায়ে তাদের ভেতরে ভালো একটা বন্ডিং তৈরি হয়। জিল রিকের আন্টিকে বলছিল সে ড্রাগন ফ্লাইসের কথা, যার প্রতি তার অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছিল। এটা নিয়ে কথা বলার সময়ে তাদের বাসায় জিলের ফ্রেন্ড এবং জিলের আঙ্কেল সেই সিইও আসে। অন্যদিকে আমরা রিককে দেখতে পাই, সে জালনা দিয়ে তার রুমে প্রবেশ করেছে। তখনই তার কস্টিউম চেঞ্জ করার আগেই সিইও সেখানে গিয়ে হাজির হয়। সে এখানে রিককে দেখতে এসেছিল, কারণ তার ডাউট হচ্ছিল সে ড্রাগন ফ্লাইস ম্যানটা রিক কিনা। তো সে যখন রিককে খুঁজতে আরম্ভ করে, রিক নিজেকে হাইড করার অনেক চেষ্টা করে। সে রুফের উপরে উঠল, আবার সিইও রুফের দিকে তাকালে সে টেবিলের নিচে চলে গেল। এভাবে করে সিইও যখন যেখানে তাকাচ্ছে, রিক সেখান থেকে নিজেকে আড়াল করে ফেলছে। এভাবেই করতে করতে সিইও ভীষণ বিরক্ত হয়ে নিচে চলে আসলো। রিক তখন তার কাপড়টি চেঞ্জ করে আবার দরজা দিয়ে বাসায় ঢুকলো। এখানে সিইও নোটিস করে রিকের হাতে গলায় বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন। তো তিনি তাকে জিজ্ঞাসা করলো, রিক তুমি কোত্থেকে আসলে? তো রিক উত্তর দিল, আমি একটি ছেলের সাথে লড়াই করে এসেছি। তো এখানে সিইও ইজিলি বুঝে ফেললো সে ড্রাগন ফ্লাইস পরা ছেলেটি আসলে রিক। তখনই জিলের ফ্রেন্ড সেখান থেকে উঠে চলে যায়। তো জিল এবং রিক বসে বসে ড্রাগন ফ্লাইসকে নিয়ে কথা বলছিল। তখনই সেখানে সিইও তার ব্ল্যাক অ্যান্ড রেড কস্টিউম পরে হাজির হয়
এই কস্টিউমটি পরে তার নাম হয়েছে আওয়ার গ্লাস। সে তাদের অ্যাটাক করার ট্রাই করতে লাগে। সে বলে আমার 47,000 লোকের জান লাগবে। রিক তাকে অ্যাটাক করবে তখনই সে স্লিপ করে নিচে পড়ে গেল। তো আওয়ার গ্লাস আন্টির কাছে গেল এবং তার জান নিয়ে নিল। তো সেখানেই তিনি মারা গেলেন। অন্যদিকে আমরা হসপিটালে দেখতে পাই রিক হসপিটালে ডক্টরের সাথে কথা বলছিল। এখানে তার আঙ্কেলের জ্ঞানও ফিরে এসেছে, তবে ডক্টর তাকে নিষেধ করছিল এই মুহূর্তে তার ওয়াইফের কথা তাকে জানাতে। কিন্তু অন্যদিকে অপর একজন ডক্টর গিয়ে তাকে তার ওয়াইফের কথা জানিয়ে দিয়েছে এবং তাকে এটিও বলেছে যে আপনার ওয়াইফের ফিউনারেল কালকে সকালেই অনুষ্ঠিত হবে, অর্থাৎ তার মৃতদেহের শেষ কাজ। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মহিলাটির হাজবেন্ডও সেখানে উপস্থিত হয় এবং সে একটা কফিনের ভেতরে ঢুকে যায়, কারণ তিনি ভাবে ওটি তার স্ত্রীর কফিন। সে তার স্ত্রীর সাথেই থাকতে চায়, কিন্তু তিনি জানতেন না ওটা তার স্ত্রীর কফিন না। তো পেছনেই কিছু লোকজন তার স্ত্রীর কফিন নিয়ে আসছিল। তো লোকজন তার কফিনটি নামানোর সাথে সাথেই তার ডোরটি খুলে যায় এবং তার ওয়াইফের বডি নিচে পড়ে গেল। সেখানে কিছুতে একটা লেগে বা সামহাও তার বডিতে আগুন লেগে যায় এবং তার বডি সেখানেই পুড়ে যায়। তো এসব কিছুর পর রিক বেচারা ভীষণই ডিপ্রেসড হয়ে পড়ল এবং একাই তার ঘরে ফিরে আসলো। কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি রিক ভীষণই ডিপ্রেসড হয়ে পড়েছে। সে তার ঘর নোংরা করে রেখেছে এবং তার নিজের অবস্থাও ভালো না। তখনই আমরা দেখি সেখানে রিকের আঙ্কেল এবং তার সেই ফ্রেন্ড তার বাসায় এসেছে। রিকের আঙ্কেল তাকে একটি রিং দিলেন এবং বললেন এই রিংয়ের ভেতরে যা যা লেখা আছে তুমি সেগুলো মেনটেন করে চলবে। ওই রিংয়ের ভেতরে যেসব ওয়ার্ড লেখা ছিল সেগুলো হলো অনার, ডিগনিটি, প্রাইড, কমিটমেন্ট, ডিউটি অ্যান্ড হেলথ কেয়ার। রিক বলল আমি জানি আমার এগুলো ফলো করা উচিত এবং আমিও একজন সুপার হিরো হতে চাই। কিন্তু রিক কি করবে বুঝতে পারছিল না। এ সকল কিছু নিয়ে সে ভীষণই ওয়ারিড ছিল, কারণ আওয়ার গ্লাস রিককে বলেছিল একটি অনুষ্ঠান আয়োজন করবে এবং সেখানে হাজার হাজার লোক আসবে। সেই ফাঁকে সে সকলকে সেখান থেকে মেরে দেবে এবং একসাথেই শক্তিশালী হয়ে উঠবে। তখনই টিভিতে একটি নিউজে সেই অনুষ্ঠানটির দেখাচ্ছিল। সেখানে হাজার হাজার লোক যাচ্ছিল। রিক বুঝতে পেরেছে এখানেই আওয়ার গ্লাস সকলকে মেরে দেবে। তো রিকও সেখানে চলে গেল। সেখানে গিয়ে রিক তো জানতো না আসলে সেই আওয়ার গ্লাসটা কে। তো সে সিইওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আওয়ার গ্লাস কে। তো সিইও তাকে এক সন্ন্যাসীর দিকে তাক করে বললেন সে আওয়ার গ্লাস। তো রিক তো রেগে টেগে সেখানে গিয়ে সেই সন্ন্যাসীকে মারতে শুরু করে দিলেন। সেখানে একটা হট্টগোল শুরু হয়ে গেল। এই ফাঁকে আওয়ার গ্লাস সেখান থেকে চলে গেল, অর্থাৎ সিইও। যখনই সিইওর এন্ট্রি হয় আমরা দেখতে পাই সে তার ইলেকট্রিক চেয়ারে করে উড়ে গিয়ে বিল্ডিং এর রুফের ওপরে চলে যায়। সেখান থেকে সে রিকের ওপর অ্যাটাক করছিল, অর্থাৎ ড্রাগন ফ্লাইসের ওপরে। সে ড্রাগন ফ্লাইসের ওপরে একটা বিল্ডিং এর টুকরা ভেঙে ফেলে। তবে ড্রাগন ফ্লাইস অনেক শক্তিশালী ছিল। সে তার শক্তি ব্যবহার করে সেই ভাঙা অংশ তার ওপর থেকে ফেলে দিল। তবে আশ্চর্যজনকভাবে সেই টুকরাটি আবারও রিকের ওপরে এসে পড়ল। বেচারা রিক। তখনই আওয়ার গ্লাস তার উপরে ব্লেড ছুটতে থাকে। তবে সেখানে রিককে বাঁচাতে জিল হাজির হয় এবং তাকে বাঁচাতে গিয়ে জিলের গায়ে ব্লেড লেগে যায়। রিক বুঝতে পারছিল না এই অবস্থায় সে কি করবে। তো রিক জিলকে নিয়ে আওয়ার গ্লাস যেখানে ছিল সেখানে চলে গেল, অর্থাৎ বিল্ডিং এর ছাদে। সেখানে সে ইলেকট্রিক চেয়ারের ওপরে বসেছিল। রিক সেই চেয়ার ইউজ করে জিলের জান বাঁচিয়ে তোলে। তখনই তারা স্ক্রিনে দেখতে পায় যে আওয়ার গ্লাসের ইমমর্টাল হতে আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। তারা আওয়ার গ্লাসকে ইমমর্টাল হতে দিতে চায় না, কারণ এটি হলে অনেক ক্ষতি হয়ে যাবে। তো আওয়ার গ্লাস তখন আবার রিকের ওপরে ব্লেড ছুটতে থাকে। তবে রিক বিভিন্ন পজিশন নিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় এবং রিক তার পাওয়ার ইউজ করে আওয়ার গ্লাসের চেয়ারের কাছে গিয়ে তাকে ধ্বংস করতে চায় এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে সে ফাইনালি আওয়ার গ্লাস এবং তার চেয়ারকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু ড্রাগন ফ্লাইসের কস্টিউমটা এতই পাওয়ারফুল ছিল যে রিকের কোনো সমস্যাই হলো না। সব খারাপের শেষে রিক জিলের কাছে আসলো। সে তাকে সেই এক্সপ্লোশন থেকে দূরে নিয়ে যাচ্ছিল। রিক এবং জিল একসাথে বিল্ডিং থেকে নিচে পড়ছিল। সেই সময় তারা দুজন দুজনের অনেক কাছাকাছি ছিল। একটা রোমান্টিক সিন আমরা দেখতে পাচ্ছি। তো নামতে নামতেই তারা তাদের লাভ সেখানেই কনফেস করে দিল এবং এভাবেই মুভিটির হ্যাপি এন্ডিং হলো।